খালাতো ভাই আমাকে একা পেয়ে টেনে নিয়ে একটা জুপে নিয়ে গেল। আমাকে এক টানা ৩ ঘণ্টা করল। আমি বললাম, আহ, আর পারছি না, প্লিজ থামো। সে বলল, আরেকটু। কি হয়েছিল সেদিন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। বর্ষার শেষ বিকেল। আমি, নাবিল, প্রায় ৫ বছর পর নানাবাড়িতে ফিরেছি। শহরের একঘেয়ে জীবন আর চাকরির চাপে হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু সবচেয়ে বেশি যার জন্য এই ফেরা, সে আমার খালাতো ভাই রাফি। ছোটবেলায় আমরা ছিলাম একে অপরের ছায়া, একই মাঠে দৌড়, একই পুকুরে সাঁতার, একই ভূতের গল্প শুনে এক বিছানায় ঘুম। তারপর জীবন আমাদের দূরে সরিয়ে দেয়। রাফিকে প্রথম দেখলাম সন্ধ্যার আগে। সে উঠোনে বসে জাল মেরামত করছিল। আমাকে দেখে তার মুখে আগের মতোই সেই দুষ্টু হাসি ফুটে উঠল। আমি এগিয়ে যেতেই সে জড়িয়ে ধরল। মনে হল মাঝখানের ৫ বছর আসলে কোনো সময়ই ছিল না। রাতে খাওয়া দাওয়ার পর উঠোনে মাদুর পেতে আমরা বসেছিলাম। চারদিকে ঝিঝি পোকার শব্দ, ওপরে তারাভরা আকাশ। কথা বলতে বলতে রাফি হঠাৎ বলল, তুই কি এখনও ভয় পাস? আমি হেসে বললাম, কিসের ভয়? সে ফিসফিসিয়ে বলল, কালো দিঘির। শব্দটা শুনে বুকের ভেতর কেমন কেঁপে উঠল। কালো দিঘি ছিল গ্রামের পশ্চিমে, বাঁশঝাড় পেরিয়ে পুরনো শ্মশানের পাশ দিয়ে ভেতরে। ছোটবেলায় শুনতাম ওখানে রাতে অদ্ভুত আলো জ্বলে, আর কারোর ডাক শুনে এগোলে সে আর ফিরে আসে না। আমরা বহুবার ঠিক করেও কখনো যাইনি। আমি গম্ভীর হয়ে বললাম, ওসব নিয়ে এখনও ভাবিস? রাফি জবাব দিল না। পকেট থেকে একটা পুরনো পিতলের চাবি বের করে আমার হাতে দিল। চাবিটা ভারী, তাতে শ্যাওলার দাগ। সে বলল, আজ দুপুরে বাঁশঝাড়ের পাশে এটা পেয়েছি। চাবিটা যে বাক্সের, সেটা কালো দিঘির পাড়ে আছে, নিজে দেখেছি। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। রাফি বলল, চল, আজ রাতেই যাই। আমি না বলতে চেয়েও পারলাম না। রাত প্রায় ১২টার দিকে আমরা দুজন চুপি চুপি বের হলাম, হাতে টর্চ, পকেটে সেই চাবি। গ্রামের পথ রাতের আধারে অন্যরকম লাগে। কাদামাখা সরু পথ পেরিয়ে আমরা বাঁশঝাড়ে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। বাঁশের ডগাগুলো একে অন্যে ঠেকে এমন শব্দ তুলছিল যেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যাও। দূরে শেয়াল ডাকল। আমার গলা শুকিয়ে এলো। রাফি সামনে হাঁটছিল, কিন্তু তার পদক্ষেপে একটুও দ্বিধা ছিল না। বাঁশঝাড় পেরিয়ে যখন শ্মশানের ধূসর ফাঁকা জায়গাটা চোখে পড়ল, তখন আকাশ মেঘে ঢেকে গেছে। সামনে দিঘির জল কালচে দীপ্তি ছড়িয়ে আছে। কালো দিঘিকে দেখেই মনে হল যেন এটা জল নয়, গভীর কোনো অন্ধকারের মুখ। আশপাশে কোনো শব্দ নেই। আমরা পাড় ঘেঁষে এগোতেই টর্চের আলোয় দেখা গেল একপাশে মাটির নিচে অর্ধেক ডোবা লোহার একটা বাক্স। গায়ে মরছে, কিন্তু তালাটা অদ্ভুতভাবে অক্ষত। রাফি ফিসফিসিয়ে বলল, দেখেছিস? আমি কিছু বললাম না। হাত কাঁপছিল। সে চাবিটা তালায় ঢোকাল। শুকনো ধাতব শব্দ তুলে তালাটা খুলে গেল। আমরা দুজন একসঙ্গে ঢাকনাটা তুললাম। ভেতরে ছিল একটা কাপড়ে মোড়া ডায়েরি, একটা রূপার লকেট আর হলদেটে কয়েকটা চিঠি। রাফি প্রথম চিঠিটা খুলতেই হাওয়ার ঝাপটা এসে টর্চের আলো কাঁপিয়ে দিল। দূরে দিঘির জলে যেন কারোর ছায়া নড়ল। চিঠিগুলো পড়তে পড়তে আমরা এমন এক গল্পের সামনে দাঁড়ালাম যা গ্রামের কেউ কখনো বলেনি। প্রায় ৪০ বছর আগে এই বাড়িরই এক মেয়ে, আমাদের বড় খালা রোকেয়া, ভালোবাসত পাশের গ্রামের এক স্কুল শিক্ষককে। পরিবার সেই সম্পর্ক মানেনি। তাকে জোর করে দূরে বিয়ে দিতে চাওয়া হয়। পালিয়ে যাওয়ার আগের রাতে সেই দিঘির পাড়ে তার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছিল। লোকটা আসে, কিন্তু সঙ্গে নিয়ে আসে রোকেয়ার বাবার লোকজন। বিশ্বাসঘাতকতার আঘাতে রোকেয়া দিঘিতে ঝাঁপ দেয়। পরে তার দেহ আর পাওয়া যায়নি। ডায়েরির শেষ পাতায় কাঁপা হাতে লেখা, যে বিশ্বাস ভাঙে তাকে এই জল কখনো ক্ষমা করে না। রাফির হাত ঠান্ডা হয়ে গেছে। সে আস্তে বলল, রোকেয়া খালা, আমার নামটা উনিই রাখতে চেয়েছিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, নানি বলেছিল আমি জন্মের আগে মা নাকি স্বপ্নে এক ভেজা শাড়ি পরা মেয়েকে দেখত। সে বলত, রাফিকে একদিন দিঘির কাছে পাঠিও। আমার বুকের ভেতর শীত নামল। ঠিক তখনই দিঘির ওপাশে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। আলোটা যেন কারোর হাতে ধরা কুপির শিখা। তারপর ভেসে এলো এক নারী কণ্ঠ, রাফি। আমি রাফির হাত শক্ত করে ধরলাম। সে যেন সম্মোহিত হয়ে সামনে এগোতে চাইছিল। তার চোখ স্থির, ঠোঁট সামান্য ফাঁক।
আমি চিৎকার করে বললাম, পিছিয়ে আয়। সে শুনল না। পা বাড়াতেই পাড়ের কাদা ভেঙে গেল। আর এক কদম এগোলেই সে জলে পড়ে যেত। আমি সর্বশক্তি দিয়ে তাকে টেনে ধরলাম। সে ছটফট করতে লাগল, যেন কেউ অন্য পাশ থেকে তাকে টানছে। সেই মুহূর্তে মনে পড়ল লকেটটার কথা। আমি তড়িঘড়ি সেটি তুলে রাফির হাতে গুঁজে দিলাম। অদ্ভুত ঘটনা ঘটল। রাফি হঠাৎ থমকে গেল। দেখি ওপাশের আলোটা কেঁপে উঠে নিভে গেল। বাতাস আবার ফিরে এলো। বাঁশপাতা কাঁপল, যেন বহুক্ষণ বন্ধ থাকা পৃথিবী আবার চলতে শুরু করল। রাফি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার চোখে তখন জল। সে ফিসফিসিয়ে বলল, আমি একটা মেয়েকে দেখলাম, খুব কাঁদছিল, বলছিল সে মুক্তি চায়। আমরা আবার বাক্সের জিনিসগুলো গুছিয়ে বসে রইলাম। ডায়েরির শেষের দিকে আরেকটা ভাঁজ করা কাগজ পেলাম। তাতে লেখা ছিল, যদি কেউ আমার কথা জানতে পারে তবে আমাকে জলে নয় মাটিতে ফিরিয়ে দিও। আমার লকেটটা কবরের সঙ্গে রেখো। আমরা ভোর হবার অপেক্ষা করিনি। রাতেই বাড়ি ফিরে নানিকে সব বললাম। প্রথমে তিনি কাঁপতে লাগলেন, তারপর স্বীকার করলেন রোকেয়া খালার কথা পরিবারের লোকেরা চাপা দিয়েছিল। শ্মশানের পাশের কবরহীন এক টিলার নিচে নাকি তার কিছু জিনিস গোপনে পুঁতে রাখা হয়েছিল। সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে আমরা সেখানে গেলাম। মাটি খুঁড়ে সত্যিই পাওয়া গেল কিছু পুরনো কাপড়, কাচের চুড়ির ভাঙা টুকরো আর একটি নামখচিত কাপড়ের টুকরা, রোকেয়া। গ্রামের ইমামকে ডেকে জানাজা পড়ে সেই জায়গাটাকে কবরের মর্যাদা দিয়ে আমরা সবকিছু পুনরায় মাটি চাপা দিলাম। রূপার লকেটটাও রেখে দেওয়া হলো। সেদিন সন্ধ্যায় আমি আর রাফি আবার কালো দিঘির পাড়ে গেলাম। আশ্চর্য, দেখে জল আর ততটা কালো লাগছিল না। বাতাসে কেমন হালকা গন্ধ, যেন ভেজা বকুল ফুলের। রাফি চুপ করে দাঁড়িয়েছিল। আমি বললাম, সব শেষ? সে মৃদু হেসে বলল, হয়তো শুরু। কিছু গল্প চাপা দিলে মরে না, ফিরে আসার পথ খোঁজে। আমি তার দিকে তাকিয়ে বুঝলাম, আমার খালাতো ভাই শুধু শৈশবের সঙ্গী নয়, সে আমার সাহসেরও আয়না। আমি একা হলে সেদিন কখনো যেতাম না, আর সে একা হলে হয়তো ফিরে আসতো না। আমরা দুজন মিলে সেই রাতের অন্ধকারকে হারিয়েছি। ফিরতি পথে আকাশে এক ফালি চাঁদ উঠেছিল। কাদামাটির সরু পথ, বাঁশঝাড়ের ছায়া, দূরের জোনাকির আলো, সবকিছু হঠাৎ এত আপন লাগছিল যে মনে হচ্ছিল পৃথিবীর সব ভয় আসলে ভাগ করে নেওয়ার জন্যই তৈরি। আর সেই ভাগ নেওয়ার সবচেয়ে আপন মানুষটি কখনো কখনো বন্ধুর চেয়েও বেশি কিছু হয়। একজন খালাতো ভাই, যে স্মৃতি, বিপদ আর অন্ধকার ভেদ করে পাশে থাকে। সেই রাতের পর থেকে কালো দিঘির গল্প আর আমাদের কাছে ভূতের গল্প নয়, সেটা হয়ে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, মুক্তি আর দুজন ভাইয়ের নীরব সাহসের এক চিরজাগ্রত স্মৃতি।